শ্রমিকদের মজুরি কাঠামো ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উৎপাদক ও ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমিয়ে বাজার ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে, যেন উৎপাদক ন্যায্য মূল্য পান এবং সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারেন। নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের কল্যাণে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান তা বাস্তবায়নে কাজ করছেন। তবে মাত্র 2 মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, আগামী 5 বছরের মধ্যেই ধাপে ধাপে সব অঙ্গীকার পূরণ করা হবে। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন দল মত নির্বিশেষে একজন অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। মে দিবস যেমন অধিকার প্রতিষ্ঠা কীভাবে করতে হয় সেই সংগ্রামের একটি প্রেরণা, এবং যারা হাসতে হাসতে সেদিন জীবন দিয়েছেন শ্রমিক নেতারা, সেই ন্যায়ের জন্য, সত্যের জন্য নিজের জীবনকে যে উৎসর্গ করা যায়, করতে পারে, সেটারও একটা বড় দৃষ্টান্ত হচ্ছে মে দিবসের সেদিনের যে আত্মদান শ্রমিক নেতাদের। মাত্র 2 মাস হয়েছে সরকার ক্ষমতায়। আমরা আশা করি না যে এই 2 মাস যথেষ্ট তাদের প্রতিশ্রুতি পালনের জন্য, কিন্তু আমরা এটা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অনেকাংশেই পূর্ণ করা হবে। আমরা আমাদের বক্তব্যে এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা আশা করব যে এই সরকার তার সামর্থ্য পুরাটা নিয়েই চেষ্টা করবে আমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তৃতীয় দফায় 3 মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতা হামিদুর রহমান আজাদ। তিনি জানান, গণভোটের গণরায় বাস্তবায়নে দেশের 7 বিভাগে ধারাবাহিক সমাবেশ করবে 11 দলীয় জোট। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 16 মে রাজশাহী, 13 জুন চট্টগ্রাম, 20 জুন খুলনা, 27 জুন ময়মনসিংহ, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল এবং 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া জনগণের যেসব সমস্যা বলে আমরা বলেছি সেগুলোর সমাধানেও জনগণকে সম্পৃক্ত করে আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজপথের আন্দোলন 11 দলীয় ঐক্যের মাধ্যমে আরও সুসংহত এবং জোরদার করতে চাই। সেই লক্ষ্যে আমরা 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা হচ্ছে। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে, এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। সংসদে বিএসইসি ও আইডিআর চেয়ারম্যান ও সদস্য পদে বয়সসীমা তুলে দিতে 2টি সংশোধনী বিল পাশকে ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়। বিরোধী দল অভিযোগ তোলে সিদ্ধান্তটি নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দিতে নেওয়া হয়েছে। সরকার বলছে অভিজ্ঞ ও দক্ষ জনবল নিশ্চিত করতেই এই উদ্যোগ। আলোচনায় শেয়ার বাজারের অতীত ধস ও সংস্কার প্রসঙ্গও উঠে আসে। পাশাপাশি সংবিধান পুনর্লিখনের দাবিও তুলে ধরে বিরোধী দল। বিস্তারিত প্রতিবেদনে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিএসইসি ও আইডিআর চেয়ারম্যান ও সদস্য পদে বয়সসীমা তুলে দিতে সংসদে 2টি সংশোধনী বিল পাস হয়েছে। এ নিয়ে বিরোধী দলের তীব্র আপত্তি ও সরকারের পক্ষ থেকে যোগ্য জনবল নিশ্চিতের যুক্তি, 2 অবস্থানের মধ্যে উত্তপ্ত বিতর্কে মুখর ছিল সংসদ অধিবেশন। বিল পাশের পর জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আক্তার হোসেন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই পরিবর্তন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে নেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। বলেছেন যে যোগ্য লোক নিয়ে আসা দরকার, দক্ষ লোক নিয়ে আসা দরকার, এই কারণে বয়সের বাধ্যবাধকতা তারা উঠিয়ে দিচ্ছেন। প্রশ্নটা হলো যে এটা কি কোনো ব্যক্তিকে মাথায় রেখে এটা করা হচ্ছে নাকি একটা পলিসিকে মাথায় রেখে এটা করা হচ্ছে? বাংলাদেশের আগামীর অর্থনীতির যে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে, এখানে আপনার যোগ্য দক্ষ ব্যক্তিদের যদি আনতে চান, আপনাকে এগুলোকে মাথায় রাখতে হবে।
সংশোধন বিল নিয়ে আলোচনা চলাকালেই শেয়ার বাজার সংস্কার ও অতীত দুর্নীতি প্রসঙ্গ সামনে আসে। সংসদ সদস্য রুমির ফারহানা বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে বলেন, শেয়ার বাজার দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও অতীতে এটি 2 দফায় ভয়াবহ ধসের মুখে পড়ে। যেই মানুষগুলো তাদের সমস্ত সঞ্চয় হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করেন, সেই মানুষগুলোর টাকা, এবং এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে। আজকের দিনে ওই 57 বছরের গড়ায় যদি আমি অ্যাপ্লাই করি, আপনি যোগ্য ব্যক্তিরা কোনো কাজ করতে পারবেন, অভিজ্ঞ ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না। এদিকে বিএনপি যদি 1972 সালের সংবিধানের পক্ষে অটল থাকলে সংবিধান পুনর্লিখনের দাবি জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এখন সাংবিধানিক সংস্কার পরিষদ করার কথা গণভোটে বলা হলো, এখন বিএনপি সেই জায়গা থেকে সরে গিয়েছে। এখন বিএনপি যদি সেই জায়গা থেকে সরে যায়, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে। মাননীয় স্পিকার, সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকেও জানাতে হবে। তারা যদি 72-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে। সব মিলিয়ে সংসদের এই অধিবেশনে একদিকে ছিল প্রশাসনিক কাঠামো সংস্কারের উদ্যোগ, অন্যদিকে রাজনৈতিক মতপার্থক্য। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা। এইভাবে ডিসরাপশন হবে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 10। আজ যাত্রাবাড়িতে র্যাব 10-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল একটি প্রতারক চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার হাসাননগর এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, তারা টেলিগ্রাম ও ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের প্রচারণা চালিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করছিল। র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মেঘালয়ের পাহাড়ি ঢল, টানা বৃষ্টি আর নড়বড়ে ফসল রক্ষা বাঁধের চাপে হাওড় অঞ্চলের কৃষক আজ চরম অস্তিত্ব সংকটে। প্রকৃতির রুদ্ররূপের পাশাপাশি প্রশাসনিক দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হচ্ছে তাদের, যা এখন জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন একটাই দৃশ্য, পানিতে ডুবে যাওয়া আধা পাকা ধান আর অসহায় কৃষকের হাহাকার। দেশের উত্তর পূর্বাঞ্চলের 6 জেলার বিস্তীর্ণ এলাকায় বোরো ফসল রক্ষায় শেষ চেষ্টাও এখন ব্যর্থ হওয়ার পথে। অথচ হাওর অঞ্চলে এই সময়ে বোরো ধান কাটার দাওয়ামারির উৎসব চলার কথা ছিল। টানা বৃষ্টি এবং মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এতে কৃষকের বছরের একমাত্র ভরসার ফসল ধান এখন চোখের সামনে পানির নিচে তলিয়ে যাচ্ছে। নাই কামলা, নাই মেশিন, আমরা কিছু করার নাই। এখন আমরা তাহার আর মারা সমান হইয়া বসবাস করতেছি। সারাটা দিন ধরে পানি তলে ধানটা হারতেছি, আর অনেক ঝড় বৃষ্টি তুফান অনেক কিছুই হয়, তো অনেক আতঙ্কের মাঝে আছে। কৃষকদের অভিযোগ, প্রতি বছর ফসল রক্ষায় কোটি কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করা হলেও তা টেকসই হচ্ছে না, বরং অপরিকল্পিতভাবে নির্মিত এসব বাঁধই এখন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাঁধ ভাঙিয়ে আবার নতুন করে একবার ভাঙছিল, জনগণে মিল্লা বাঁচছিল, এখন আবার ভাঙিয়ে পানি ঢুকতেছে, এখন লোকও পাইতাছি না, ধানও কাটতে পারতাছি না। পরের 2-4 কার ক্ষেত করছি, ইটা কাটতে আনতে হারারাম না, পানি আসার আওয়ার পরে গেছে, খেতের ফাল দি টান্না মুই টানের, তার নৌকা আছে তার নৌকা দেয়ানের, একবার বান ভাঙছে, মানছে বানছে মিল্লা, ওনার বান্নার মতো ক্ষমতা নাই। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট। অতিরিক্ত মজুরি দিয়েও অনেক এলাকায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। ঢল নাইমে অনেক জমি তল হয়ে গেছে, তারপরও কিছু কিছু মনে হয় যে 1200-1300 টাকা হাজিরা কামলা নিয়ে কাইটা বাড়িতে তুললাম, আবার নৌকাতে আনলাম। 12 একর জমিতে মানে 1 কেজি ধান যায়, 1 কাঠা জমি আমি কাটতে পারি না, সব ধানে দেন পানির তলে। কামলার দাম বেশি, 1200 টাকা রোজ কামলা, যাও 5 কাঠা ক্ষেত কাটছিলাম, ধান বাজার নিচ্ছি দাম 600 টাকা মন। প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন থেকে শুরু করে কাজ বাস্তবায়ন পর্যন্ত নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং কাজ শেষ না করেই বিল উত্তোলনের কারণে বাঁধগুলো কার্যত দুর্বল হয়ে পড়েছে। যে নিচু এলাকা আছে সেগুলোতে আমাদের হয়তো সব মিলে প্রায় ৯,৫০০ হেক্টরের মতো জমি আমাদের প্লাবিত হয়েছে। আমরা এই ২৮ তারিখ শুধু না, আমরা প্রায় ২ সপ্তাহ আগ থেকে আমরা কিন্তু কৃষকদেরকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে জনপ্রতিনিধি, তারপরে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ মসজিদের ইমাম সবাইকে আমরা সবার মাধ্যমে এই মেসেজটা দিতে, যাতে দ্রুত ধান কর্তন করবে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরের কয়েক হাজার কোটি টাকার ফসল নষ্ট হলে তার প্রভাব কেবল স্থানীয় নয়, জাতীয় খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতিতে বড় ধরনের চাপ তৈরি করবে। হাওর আজ শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার প্রাণভিত্তি। কিন্তু প্রাকৃতিক পরিবর্তনশীল রূপ এবং প্রশাসনিক দুর্বলতার মাঝে দাঁড়িয়ে থাকা কৃষক এখন চরম অনিশ্চয়তার মধ্যে। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক। গাজীপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ডিবির কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার কেরানীর টেক এলাকায় চিহ্নিত মাদক কারবারি রুনা বেগমের বাসার সামনে অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। হামলায় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আসাবুর রহমানের টিমের ২ সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় পৃথক অভিযানে আরও ২১ জনকে আটক করেছে পুলিশ। নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। সভায় আসন্ন জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক TMM মুমিন, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচনের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল আবারও স্বাভাবিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এ কার্যক্রম পুনরায় শুরু হয়। এর আগে গত ২৭ এপ্রিল ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশে চেকপোস্টের কার্যক্রম বন্ধ রাখা হয়। এই নিষেধাজ্ঞা বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ছিল। তবে এ সময়ের মধ্যেও বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ SI তুহিন জানান, ভারতের নদিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশেই সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছিল। তিনি আরও নিশ্চিত করেন যে আজ সকাল থেকে চেকপোস্টের সব কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে। দীর্ঘ ১০৪ বছর পর পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বোধন করা হয়েছে যুগ্ম জেলা জজ ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার কলাপাড়ার চৌকি আদালত ভবনে আদালত দুটির কার্যক্রম উদ্বোধন করেন আদালত দুটির ভারপ্রাপ্ত বিচারক মেহেদী হাসান। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আদালত দুটি পটুয়াখালী থেকে কলাপাড়ায় স্থানান্তর করা হয়। উদ্বোধনের সময় উপজেলার সকল আইনজীবী সহ অনেকে উপস্থিত ছিলেন। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এ আদালত দুটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে আইনজীবীরা। এখন থেকে এ দুই উপজেলার দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার কার্যক্রম এ আদালতে নিষ্পত্তি হবে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। খুলনায় চুরি, ছিনতাই এবং অনলাইনে সংগঠিত অপরাধ দমন অভিযানে উদ্ধার করা মোবাইল ফোন ও বিকাশ প্রতারণায় নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে মোট ৮৪টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫৮,০২০ টাকা উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে এসব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অ্যাডিশনাল DIG MM সালাউদ্দিন ও সহকারী অধিনায়ক আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা। কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল হান্নান।
17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে প্রয়াত খোরশেদ আলমের ছেলে। বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, 2021 সালে উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেনের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া 7 বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাভারে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে 200 পিসি আবার সহ 4 জন মাদক কারবারি এবং একটি চোর চক্রের সদস্য সহ মোট 5 জনকে আটক করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে বুধবার রাতে সাভারের কুটিবাড়ি ও মুকুটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 200 পিসি আবার ট্যাবলেট সহ মোহাম্মদ সোহেল রানা, মামুন, মোহাম্মদ রাজু ও মোহাম্মদ মিন্টু মিয়াকে আটক করা হয়। অপর একটি অভিযানে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে মোহাম্মদ হোসেন ভান্ডারীকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 2 মাসে নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে পটুয়াখালীর তেঁতুলিয়া নদী সহ দেশের 5টি অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ শিকার শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগ ফিরে আসায় জেলেদের মাঝে স্বস্তি ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে। মাছ ধরার মৌসুম শুরুর আগে থেকেই জেলেরা ট্রলার, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন নদীতে নামতে না পারার পর আজ আবার মাছ ধরার অনুমতি পেয়ে তাদের মধ্যে দেখা গেছে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা। ইলিশ সম্পদ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের নির্দেশনায় গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত প্রায় 100 কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল। কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও তার 3 বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সেমন আরা ও তার 3 বছরের মেয়ে আসমা বিবি। স্থানীয়রা জানান, ভোরে 3টি বন্য হাতির একটি পাল হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় তারা বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলে হাতির আক্রমণের মুখে পড়েন সেমন আরা ও তার মেয়ে আসমা বিবি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতির পালটিকে বনের দিকে নিয়ে যায়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপ অব্যাহত রয়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে বজ্র মেঘের সৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গত 2 দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে উপকূলীয় এলাকা জুড়ে থেমে থেমে ঝোড়ো বাতাস বইছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে। পাশাপাশি কুয়াকাটা সংলগ্ন এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বায়ুচাপের প্রভাবে কলাপাড়া উপজেলার উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত এবং দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবি 52 ব্যাটালিয়নের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফুলতলা ইউনিয়নের বীরইনতলা ও ফুলতলা বস্তি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করেন বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন। এ সময় উপস্থিত ছিলেন 52 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সহ অন্যান্যরা। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রায় 70 লাখ টাকা মূল্যের 185 বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার আকমল আলী সুইস গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ধরনের 185 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় মাদক পাচারকারীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। তরুণদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে সিডোর আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের সহযোগিতায় মেলা অনুষ্ঠিত হয়। সিডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ অপু হালদার ও অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি সহ অনেকে।
দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের চিত্র এখনও অনেক জায়গায় দেখা গেলেও মাদারীপুর সদর উপজেলায় দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে লম্বা লাইনের পরিবর্তে উল্টো চালকদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পেট্রোল পাম্পের কর্মচারীদের। বৃহস্পতিবার সকাল থেকে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়। সকাল ৯টার পর থেকে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ শুরু হলে আগে থেকে অপেক্ষায় থাকা চালকদের লাইন মাত্র ২০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর মাঝে মাঝে দু একটি মোটরসাইকেল এলেও কোনো ভিড় তৈরি হয়নি, বরং কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে চালকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করেন। পেট্রোল পাম্পের কর্মচারীরাও জানান, সরবরাহ স্বাভাবিক হওয়ায় এখন আর আগের মতো চাপ নেই, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে দাবি করেন তারা। ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল হাসান সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগে বুধবার বিকেলে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, পলাতক থাকা অবস্থায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহাগ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া একটি সক্রিয় দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র্যাব ৪। গ্রেফতারকৃতদের প্রত্যেককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর সাদমান সহ র্যাবের অন্যান্য সদস্যরা। চট্টগ্রাম মহানগরে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। অভিযানে একাধিক বিদেশি পিস্তল, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি উত্তর বিভাগের একটি অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ২০টি তাজা কার্তুজ, ৪টি চাপাতি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অন্যদিকে বায়েজিদ বোস্তামি থানার পৃথক অভিযানে আরও ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 28 রাউন্ড পিস্তলের গুলি এবং 2টি চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।